ভীষণ করে মনে হচ্ছিল যে বাচ্চাদের নিয়ে বোধহয় আমরা কিছু সন্দিহান অবস্থানে আছি। মানে শিশু আমরা সকলেই ভালোবাসি, কিন্তু আমাদের কিছু ভালোবাসা মেডিকেলি শিশুদেরকে ক্ষতি করছে। আমরা অজান্তেই নিজের বাড়ির ফুলগুলোর ওপর ক্ষতি করে ফেলছি। তাই আজকে কথা বলবো, কথা বলার এই পর্বে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার, মানে উনি সার্জেন, দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন, বর্তমানে কলকাতার নীলরতন সরকার হাসপাতালের উনি প্রফেসর। আসুন আড্ডা মারি। যে জায়গা নিয়ে আমার পরবর্তী প্রশ্ন, যে আমরা ছোটদের দেখলেই খুব আদর করতে ইচ্ছে করে। এই পাশাপাশি বেশ কয়েকটা মিথ আমরা যেগুলো ছোট থেকে শুনে আসছি, যে বাচ্চাদের চোখে কাজল পরালে বাচ্চার চোখ বড় হয়, বাচ্চাদেরকে সারাদিন তেল মালিশ করলে বাচ্চার নাকি হেলথ ভালো হয়, শরীর ভালো হয়। এই যে ছোট 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 জিনিসগুলো, এগুলো কি মিথ না এগুলো সত্যি? মানে সত্যি কি একটা বাচ্চাকে চোখে কাজল পরালে চোখ ভালো হয়? অ্যাকচুয়ালি একটা মিথই বলা হয়। ঠিক আছে, বাচ্চা নিজের ন্যাচারাল প্রসেসেই গ্রোথ হয়। ঠিক ঠিক আছে, তেল মাখালো বা চোখে কাজল পরালো এগুলো মানে আমাদের দাদু দিদারা বলে গেছে করাতে, সেই জন্য আমরা ওটা প্রসেসে রাখি। কিন্তু মেডিকেলি ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। একটা বাচ্চা নিজের ন্যাচারাল গ্রোথ, ন্যাচারাল খেলাধুলা করলে পরেই সেভাবে গ্রোথ হয়। আর খাওয়া দাওয়া ঠিক থাকলেই হলো। সেটা মেনলি জিনিসটা হচ্ছে বাবা মার আদর। ঠিক আছে, বাবা মাকে তারা কাছে পেলে তারা একটা সিকিউরিটি ফিল করে, তার নিজের আপনজনকে কাছে পেলে তারা একটা সিকিউরিটি ফিল করে। আর যত ওরা সিকিউরিটি ফিল করে তত ওরা ওপেন হবে। ঠিক আছে, তত ওরা ফ্রি হবে, তত ওরা দেখবে, তত খেলে বেড়াবে, তত ওরা আনন্দ করে বেড়াবে। কেন তাদের মাইন্ডটাই ওরকম চলছে। ঠিক আছে, তাদের মাইন্ডটা খুব বাচ্চাদের মধ্যে ইম্যাচিওর মাইন্ড। তারা দেখছে আমাকে বাবা ভালোবাসছে বা দাদু দিদা ভালোবাসছে, আই এম সেফ, আমি এখন খেলাধুলা করে বেড়াবো। আর ওই খেলাধুলার মধ্যেই ওদের গ্রোথটা হতে থাকে। সো এগুলো খুবই আলাদা জিনিস, যে বাচ্চার এগুলো তেল মাখিয়ে বা চোখের জল কাজল পরিয়ে বাচ্চাকে বড় করা। আচ্ছা, এটাও আমি একটা বলবো, এটা টোটালি একটা মেডিকেল লাইনেই দেখে চলে গেল, বাট ইট ইজ এ ন্যাচারাল জিনিস, মানে কনভেনশনাল টাইপ। আমাদের সার্জিক্যাল লাইনটা একটু আলাদা, ডিফারেন্ট। আমি সার্জারির দিকে আসি। মানে কিছু প্রশ্ন যেগুলো চলে আসে, ধরুন খুব একটা খুব ছোট বাচ্চা, সেই বাচ্চাটা প্রায়শই আমরা দেখি খাট থেকে পড়ে গেল কোনো কারণে, পিঠে বা কাঁধে চোট লেগে গেল, শিরদাঁড়ায় চোট লেগে গেল। এবার অত ছোট বাচ্চার পক্ষে নিজেকে এক্সপ্রেস করা সম্ভব না, একদম। সেখানে দাঁড়িয়ে ধরুন বেসিক, মানে বাড়িতে ডাক্তারখানা অব্দি পৌঁছানো অব্দি বেসিক বাড়িতে কি কি করা উচিত? এক্স্যাক্টলি, এখন জিনিসটা হচ্ছে বাচ্চা যখনই পড়ে যাবে খাট থেকে, তখন আমাদের হচ্ছে এগুলো হচ্ছে, এটা খুব ভালো কোশ্চেন। আমাদের ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট ওটাই হচ্ছে মেন জিনিসটা, মা বাবারা ভয় পায়। প্রথম কথা হচ্ছে বাচ্চা খাট থেকে পড়ে যাওয়া। পড়ে গেলে কাঁধে লাগে, মাথায় লাগে, তখন একটা বাচ্চা হালকা অজ্ঞান হয়ে যায়, বমি হয়। ঠিক আছে, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু বাচ্চা যদি কন্টিনিউয়াসলি বমি করতে থাকে বা কন্টিনিউয়াসলি একটা খিচুনির মতন একটা ওর ব্যবহার হয় বা কথা না বলে, তখন ইমিডিয়েটলি বাচ্চাকে নিয়ারেস্ট কোনো একটা সেন্টারে নিয়ে যাওয়া উচিত। আর ইনফ্যাক্ট যদি তখন বাচ্চা স্টেবলও হয়ে যায়, তাহলেও একবার একটা নিয়ারেস্ট কোনো সেন্টারে গিয়ে পিডিয়াট্রিক মেডিসিন অ্যাজ ওয়েল অ্যাজ পিডিয়াট্রিক সার্জন দুজনেরই ওপিনিয়ন নেওয়া উচিত। এখানে মেডিসিনের খালি রোল হয় না, কেন মেডিসিনটা তো মেডিসিনের পার্টটা দেখবে, ওরা বলবে হ্যাঁ ঠিক আছে কিছু হয়নি, তোমার কোনো ব্যাপার নেই। বাট সার্জনরা ওটা রুল আউট করবে যে সত্যি সত্যি ওর মাথায় ক্লটটা জমছে কি জমছে না, ঠিক আছে, বা জমার সম্ভাবনা আছে কিনা, সেটা উনি একটা সিকিউর করবে, প্লাস কিছু অ্যাডভাইস দেবে। সেটা একটা ভালো কোশ্চেন আপনি করলেন, খুবই ভালো। এই জায়গাতে মানে ধরুন যারা একদম প্রান্তিক অঞ্চলে থাকে, বাড়ি থেকে খুব সামনের হাসপাতালটা অনেক কিলোমিটার দূরে, বেসিক কোনো মানে বাড়িতে যদি ইনস্ট্যান্ট, আমরা শুনেছি যে হাতে পায়ে চোট লাগলে আমরা বরফ দেওয়ার চেষ্টা করি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে না, বাচ্চাদের ইনজুরি হলে বা নেক ইনজুরি হলে বরফের বাচ্চাদের ক্ষেত্রে এটা টোটালি ডিফারেন্ট। আমি সেটাই তো আমি আপনাকে প্রথম লাইনে আমি হাইলাইট করে দিয়েছিলাম, যে বাচ্চাদের ক্ষেত্রে কেন ডিফারেন্ট, ওয়াই বাচ্চাদের ক্ষেত্রে সার্জারি ইম্পর্টেন্ট, ওয়াই বাচ্চাদের ক্ষেত্রে মেডিসিনটা ইম্পর্টেন্ট, কেন বাচ্চাদের ইস্যুটাই বহুত সেন্সিটিভ। একটা অ্যাডাল্ট পেশেন্ট আপনাকে প্রথম কথা হচ্ছে সে বলবে যে আমার কি কষ্ট হচ্ছে, এটা বাচ্চা কোনোদিন বলতে পারবে না। সেকেন্ড হচ্ছে একটা বাচ্চার দিকে রক্ত বেরালে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে, কেন বাচ্চার শরীরে রক্তই নেই, 1 লিটার রক্ত আছে।
একটা অ্যাডাল্ট পেশেন্ট রক্ত চলে গেলেও ধরে চেপে রাখলে বাচ্চা যে অ্যাডাল্ট পেশেন্টটাকে তখন কিছু একটা করতে পারবে, তুমি অনেক সময় দেবে। কিন্তু বাচ্চা কিন্তু সময় দেবে না খারাপ হতে। এই জন্য বাচ্চা যদি ইমিডিয়েটলি কিছু সাইন্স এন্ড সিমটমস থাকে, যদি স্টেবল হয়ে যায় খুব ভালো, না হলে ইমিডিয়েটলি উইদিন দ্যাট সেকেন্ড নিয়ারেস্ট হসপিটালে গিয়ে প্রথমে একজন পিডিয়াট্রিক ডক্টরকে দেখাতে হবে, ওয়েদার মেডিসিন বা সার্জারি, যা খুশি হোক। ঠিক আছে, যদি ধরুন আর প্রাইমারি হোম কেয়ারের মধ্যে অ্যাজ সাচ কিছু থাকে না। সামান্য কোনো জিনিস যদি এখন মনে করো বার্ন হলো, যেরকম কোনো জায়গায় হাতে পায়ে পুড়ে গেল, তখন সেটা আমরা কি করি, ঠান্ডা জল লাগাই, টুথপেস্ট লাগাই, বা বার্নল টার্নল কিছু থাকলে সেগুলো লাগিয়ে রাখি। সেগুলো হচ্ছে প্রাইমারি কেয়ার। আর মাথায় একটু জ্বর টর আসলে সে জ্বরের পরে জলপট্টি হতে, এছাড়া এর থেকে বেশি আমরা কোনো প্রাইমারি ম্যানেজমেন্ট বাচ্চাদেরকে করতেই পারি না। কেন, বাচ্চাদেরকে ওষুধ দেওয়াটাও খুব রিস্কি। কেন, ওটা ওজন হিসাবেই বাচ্চাদেরকে ওষুধ দেওয়া হয়। মনে করুন একটা সিম্পল একটা ক্রোসিন আমি ব্যথার জন্য দিলাম, একটা ক্রোসিন সাসপেনশনে 1 ml 100 মিলিগ্রাম আছে, আবার ওই একই সিরাপে 1 ml হার্ডলি 10 মিলিগ্রাম আছে, তো এটা খুব ডিফারেন্স। তো এখন আপনি 1 ml ওষুধটা আপনি ওই যে বাচ্চাকে খাইয়ে দিলেন, জ্বর আসলো, কিন্তু ওর অ্যাকচুয়ালি খাওয়ানো উচিত ছিল 0.5 ml। তাহলে বাচ্চা কি হবে, ওই প্যারাসিটামলের জন্য বাচ্চার লিভারটা খারাপ হবে বা বাচ্চার কনভালশন আসবে। তো সেই জায়গাটা ইম্পর্টেন্ট আছে, মানে বাচ্চার ক্ষেত্রে আমরা কোনো মতেই ডাক্তারের ওপিনিয়ন ছাড়া বা কোনো এগোনো যাবে না। ডাক্তারবাবুর কথায় যেটা স্পষ্ট যে যারা ডাক্তারবাবু তারাই ডাক্তারি করুন, বাড়ির বাচ্চার কিছু হলে আমি আপনি ডাক্তারি না করাটাই ভালো। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা এটা জায়গা, যেটা আমরা ভুলে যাই অনেক সময়, আমরা ডাক্তারি করে ফেলি, নিজেরাই ডাক্তার হয়ে যাই। একটা অ্যাডাল্ট পেশেন্টের জন্য অতটা ইম্পর্টেন্ট হয় না, কেন ওটা অনেকটা সময় দেয়, আপনি একটা ডোজ একটু বেশি দিয়ে দিল, ও কম্পেনসেট করতে পারে, কেন ও বলতে পারছে, যদি ওর কানে লাগে ও বলবে যে হ্যাঁ বাবা আমার অস্বস্তি লাগছে, বাচ্চাটাও বলবে না, বাচ্চা হবে না। ঠিক। আমি আরেকটা দিকে মানে কথা বলতে বলতে মনে পড়লো, যে ধরুন একটা বাচ্চা পড়ে গেছে, তার ধরুন আমাদের যেমন হেয়ার লাইন ফ্র্যাকচার হয়, একটা বাচ্চারও তো সেরকম ছোটখাটো কোনো মানে হেয়ার লাইন ফ্র্যাকচার ন্যাচারালি হতে পারে। সেই ক্ষেত্রে বাচ্চাটা তো স্বাভাবিকভাবেই চিৎকার ছাড়া দ্বিতীয় কোনো অনুভূতি দিয়ে বোঝাতে পারে না। সেই ক্ষেত্রে যতক্ষণ না পা ফুলছে, স্পেল হচ্ছে, অ্যাজ এ গার্ডিয়ান আমরা ঠাউর করতে পারি না যে এক্স্যাক্টলি ব্যাপারটা। যেটা আমরা করি ফ্র্যাকচার বা হেয়ারলাইন ফ্র্যাকচার যেটা হয়, সেই জায়গাটাকে ইমোবিলাইজ করে কোনো একটা কার্ড বা টেপ দিয়ে ইমোবিলাইজ করে সে হসপিটালে নিয়ে যাওয়া, এটুকু হচ্ছে। আমরা যদি মেডিকেশনের দিকে আসি, মেডিকেশন আমি আগেই বলে দিয়েছি, বাচ্চাদের ক্ষেত্রে মেডিকেশন হসপিটালে ছাড়া বাড়িতে ট্রাই করবেন না, না মানে না, একদম এইটা। কেন, আমরা যখন আপনি ওটা বাচ্চার ওজন হিসাবে মেডিকেশন হয়, তখন আপনি কোনো মাথা ঘামাবেন না, আমি ওটা 10 ml ওকে খাওয়াচ্ছি, তো বড়রা 10 ml খাচ্ছে, তো আমি অর্ধেক ট্যাবলেট খাই দিই। ইট ইজ নট দ্যাট ওয়ে। সেভাবে মেডিসিন ক্যালকুলেট করা হয় না বাচ্চাদের। বাচ্চাদের ওয়েট হিসাবে ক্যালকুলেট করা হয়, ml হিসাবে ক্যালকুলেট করা হয়। এই জন্য ওই রিস্কটা কোনোদিন নেবেন না। ঠিক আছে, যতই মোটা বাচ্চা হোক আর যতই পাতলা বাচ্চা হোক, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো দেখো বাচ্চাদের মধ্যে যে এখন শেষ একটা লেখা পড়ছিলাম একটা সংবাদপত্রে, শেষ 10 বছরে বাচ্চাদের মধ্যে একটা ওবেসিটির সম্ভাবনা মানে সংক্রমণ বাড়ছে। হ্যাঁ, এটার কি একটা বড় রিজন তার বাবা মার ওয়ার্ক শিডিউল, মানে গর্ভাবস্থায় তার মায়ের ওয়ার্ক শিডিউল, বা এক্স্যাক্টলি এটা কেন এই ওবেসিটি বাড়ার ট্রেন্ডটাকে? ওবেসিটি অ্যাকচুয়ালি বাড়ার ট্রেন্ড অনেক কারণ আছে। কেন, প্রথম কথা বাবা মা অ্যাটেনশন দিতে পারে না। সেকেন্ড কথা, এখন বাচ্চারাতে সবসময় একটা ন্যাগিং ইস্যু থাকে, তো যখন তখন যা খুশি খেয়ে নিলাম, জাঙ্ক ফুড হেন তেন এইসব খেয়ে নিলাম, সেটা একটা প্রথম কথা হচ্ছে ওবেসিটি কারণ। এখন বাচ্চাকে আমি জাঙ্ক ফুড না দিলাম, দেন কন্টিনিউয়াসলি ও ন্যাগিং ইস্যু করতে থাকবে, সেটা তো এইটার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, তো আপনি যতই কাজ করুন না কেন, সারাদিনে যতই কাজ করুন না কেন, বাবা মা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে, ইট ইজ নট অনলি দ্য রোল অফ দ্য মাদার, ইট শুড অলসো বি দ্য রোল অফ দ্য ফাদার। ঠিক আছে, একটা বাবাও যদি সকাল থেকে বিকালবেলা পর্যন্ত কাজকর্ম করছে, তাহলেও তার একটু সময় দেওয়া উচিত, 1 ঘন্টা সময় দেওয়া উচিত বাচ্চাকে। ঠিক আছে, নালে কি হবে, ওই যে টাইমটা ও যে মাকে রিলিফ দিচ্ছে, তাহলে মা মেন্টালি ওটা ফ্রি হচ্ছে। ঠিক আছে, একটা হাউস ওয়াইফও যে সারাদিন কাজ করছে, বাচ্চাকে দেখছে, সে ওই জিনিসটার থেকে মেন্টালি ফ্রি হচ্ছে। এই যে 2 to 3 hours স্পেস টাইমটা পাচ্ছে, ফ্রি হচ্ছে, ওতে কিন্তু মানুষের ব্রেনটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়।
তার থট প্রসেসটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। প্লাস এটা বাচ্চাদেরও চেঞ্জ হয়, বাচ্চারা বলে যে এই নট অনলি মাদার, আমার বাবাও আমাকে টাইম দিচ্ছে। ঠিক আছে, তো এইটা বাবা মাদের নিজেদের একটা আন্ডারস্ট্যান্ডিং করে, আর দুজনেই যদি চাকরি করে দেন তো অ্যাডজাস্ট করে কে কি কতটা টাইম দেবে, সে সকালবেলা কিছু টাইম দিল, একজন বিকালবেলার দিকে টাইম দিল, এটা অ্যাডজাস্ট করে চলবে। আর আজকালকার ওয়ার্কিং এনভায়রনমেন্টে সব জায়গায় এভরি হসপিটাল, অ্যাজ ফার অ্যাজ আই নো, এভরি ওয়ার্ক প্লেস, সবসময় তারা যায় দোজ আর ফ্যামিলি ওরিয়েন্টেড। ঠিক আছে, যারা ফ্যামিলি নিচ্ছে তাদেরকে সেভাবে স্পেস, সেভাবে টাইম অ্যালো দেয় লোকেরা। ইট ইজ অনলি আমরা নিজেদের দিকে বার করি না। কেন, আমাদের মধ্যে নিজেদের মধ্যে প্রচন্ড ইচ্ছে জাগে, ও এখন ছেলে বড় হয়ে গেছে, আমরা ওকে টাইম দিতে হবে, নাও লেট মি গো অ্যান্ড এনজয় উইথ মাই ফ্রেন্ডস। Friend should be second priority. If you consider that you have taken up a family, family should be first priority. ঠিক আছে, নালে কি হবে, বাচ্চারা will অন্য লাইনে যাবে, যে you cannot control them. It's all about mind. ঠিক। এই জায়গাতে এসে আমি যে জায়গায় ছিলাম, যে মেডিকেশন মানে আমি ওষুধের দিকে নয়, আমি বলতে চাইছি যে একটা বাচ্চা একদম নবজাতক, তার হেলদি রুটিন, যে আমরা এখন অনেক ক্ষেত্রেই বাবা মারা খুব সহজেই মানে একটা নির্দিষ্ট কোন সময় থেকে একটা বাচ্চাকে অ্যালাউ করা উচিত প্রসেসড ফুড খাওয়ানো। প্রসেসড ফুড অ্যাকচুয়ালি আমি অ্যাডভাইস করব কোনো বাচ্চাকেই খাওয়ানো উচিত, বিকজ প্রসেসড ফুড কজেস মানে আ লট। কৌটোর দুধ বলতে আমরা আমি যেগুলো ওটাই বুঝি। বলছি, প্রসেস ফুড কোনো বাচ্চাদেরকেই খাওয়ানো উচিত না। প্রসেস ফুড, প্রথম কথা, প্রসেস ফুডস কন্টেন লট অফ ইনগ্রেডিয়েন্টস যেগুলো প্রিজারভেটিভস থাকে, সেটার থেকে ইনফেকশন হওয়ার 110% চান্সেস, নট জাস্ট 100%। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন রিসেন্টলি বাচ্চাদের কোনো কারণ না হলেও বাচ্চাদের পেটের মধ্যে একটা মেসেন্ট্রিক লিম্ফোড দেখা যাচ্ছে অকারণে। হ্যাঁ, বাচ্চা একটা রেগুলার পায়খানা টায়খানা করছে, তাও একটা হালকা পেটে ব্যথা হচ্ছে, আল্ট্রাসাউন্ড করছে, বেশে গ্ল্যান্ড ফুলে আছে, দ্যাট ইজ নোন অ্যাজ মেসেন্ট্রিক লিম্ফোড। This is very common problem, and that is the source of that is the cause of many other abdominal problems. যেরকম ওই মেসেন্ট্রিক লিম্ফোডটা ইনফেকশন হয়ে গেলে পেটের মধ্যে একটা প্রাইমারি পেট্রাইটিস হয়ে যাওয়া, অ্যাপেন্ডিসাইটিস হয়ে যাওয়া, হেন তেন অনেক কিছু জিনিস শুরু হচ্ছে। there are many surgical problems, এগুলো আস্তে 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 গ্র্যাজুয়ালি রাইজ করে। যে বাচ্চাটার অপারেশন দরকারই পড়তো না কোনোদিনও, সেই বাচ্চাটাও অপারেশন হচ্ছে। কেন, ওই মেসেন্ট্রিক লিম্ফোডে ইনফেকশনের জন্য অ্যাডিশন হচ্ছে, বাচ্চা বমি করছে, পেট ফুলে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে ব্যাপার। প্রসেস ফুড ইজ নট অ্যালাউড, প্রসেস ফুড ইজ কমপ্লিটলি নট অ্যালাউড, অ্যাবান্ডেন্ট প্রসেস ফুড, এটা বোঝা যাচ্ছে। ডাক্তারবাবু বলছেন, বাবা মারা শুনছেন, মন দিয়ে শুনবেন। যে জায়গায় আসছি ডাক্তারবাবু বলবো, আরেকটা জায়গা, যেটা ধরুন আমার বাড়িতে বাচ্চা, মানে আমার দিদির ছেলে বা দাদার ছেলে, যাই হোক, যে কাজটা আমরা করি না, মানে বেসিক্যালি বাচ্চাদেরকে মাসাজ করা, মাসাজ ইন টার্মস অফ একটু গালটা টিপে দিলাম বা হাতটা একটু টানলাম, হয় না, আদরের প্রেক্ষিতে, এটা বাচ্চাটার জন্য কতটা ক্ষতি ডেকে আনতে পারে? এটা আমি আগেও বললাম, ম্যাসাজ একটা কনভেনশনাল টেকনিক্স, আমার দাদু দিদারা আমাদেরকে শিখিয়েছে। ইট ইজ নট রেগুলার প্রসেস। বাচ্চাদেরকে সবসময় ন্যাচারালি গ্রো করা উচিত। ঠিক আছে, তারা ন্যাচারালি খেলবে, ন্যাচারালি গ্রো, বাট স্টিল অনেকরাই চায় যে বাচ্চাদের স্কিন হেলদি থাকুক, একটু মাসেল গ্রো হোক। এটা যারা একটু এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য ঠিক আছে, বাট অকারণে জাস্ট একটা টানাটানি বেশি করলে কি হয়, বাচ্চাদের জয়েন্টস খুব ফ্লেক্সিবল থাকে আর খুব টেন্ডার থাকে। তো একটা হঠাৎ করে টানলে জয়েন্ট ডিসলোকেশন হয়ে যাবে, ঠিক আছে, বা কোনো একটা জায়গায় হাত পেকে গেল, ভেঙে গেল, সেটা হওয়ার চান্সেস সম্ভাবনা আছে। ঠিক আছে, এই জন্য যতটা কম টানাটানি করা যায় ততটাই ভালো। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই বাচ্চাদেরকে যে এক্স্যাক্টলি একটা সময়ের ইম্পর্টেন্ট একটা জায়গা চলে আসে যে এই সময় দাঁড়িয়ে, সেটা হচ্ছে শেষ 10 বছরে। আপনি তো দীর্ঘদিন ডাক্তারি করছেন, আমি যদি শেষ 10 বছরের এক্সপিরিয়েন্স আপনাকে বলি, 10 বছরে আপনার কি পরিবর্তন এই মুহূর্তে বাচ্চাদের মধ্যে চোখে পড়েছে? যে পরিবর্তন বলতে আমি বলতে চাইছি, টু বি ভেরি প্রিসাইজ, যে 10 বছর আগে হয়তো আপনার প্র্যাকটিসিং লাইফে আপনার ওটা দেখেননি, যে অদ্ভুত কোনো একটা সিমটম, যেটা আপনি বললেন প্রসেসড ফুড খেয়ে বাচ্চাদের একটা পেটের সমস্যা বাড়তি দেখা যাচ্ছে, এরকম আর ঠিক কোন সিমটমস গুলো এইগুলো আপনি নতুন ফেস এক্স্যাক্টলি, করছেন? এখন জিনিসটা হচ্ছে আমরা যতই বলি প্রসেস ফুড না খেতে, বাচ্চারা প্রসেস ফুড খায়। যতই আমরা বলি বাবা আমাদেরকে টাইম দিতে, বাবা মারা টাইম দিতে পারে না।
এটা আগে অতটা হতো না, এখন যেটা গ্র্যাজুয়ালি বেড়ে গেছে। এটার জন্য আমাদের মোস্ট ফার্স্ট যেটা আমি লক্ষ্য করেছি লাস্ট 10 বছরে, মানে প্রত্যেক মাসে অ্যাকচুয়ালি গলব্লাডারের স্টোন, ঠিক আছে। এখন গলব্লাডারের স্টোন আমরা আগে ভাবতাম যে বাচ্চাদের পেটে বাচ্চাদের পেটে গলব্লাডারের স্টোন, Right. আগে ভাবতাম যে বাচ্চাদের পেটে গলব্লাডারের স্টোন হওয়া মানে বাচ্চাদের রক্তর কোনো দোষ আছে, সেই রক্ত পরীক্ষাটা করে দিয়ে যে কোনো হিমোগ্লোবিনোপ্যাথি আছে বা কোনো থ্যালাসেমিয়া আছে বা হিমোলাইটিক অ্যানিমিয়া আছে, সেই জন্য রক্ত জমে ওই স্টোনটা হচ্ছে। কিন্তু এখন এটা নর্মাল এমনি খেলাধুলা করা বাচ্চাও যারা নর্মাল বাচ্চা তাদের পেটের মধ্যে স্টোন হচ্ছে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন বিহাইন্ড দিস ইজ যে ওরা এক্সেসিভলি জাঙ্ক ফুডস খাচ্ছে, পিৎজা বার্গার এগুলো খাচ্ছে, মানে ফুডটা রেগুলার টাইমলি নিচ্ছে না, হ্যাঁ, যখন তখন খেয়ে খাচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মোস্ট কমন থিং দ্যাট উই হ্যাভ ফাউন্ড, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, মানে র্যান্ডমলি, মানে আজকে আমি প্রত্যেক মাসে হতে পারে 5-6খানা গলব্লাডারে স্টোন করছি, মানে ইফ আই এম ডুইং অ্যাজ আ পিডিয়াট্রিক সার্জন ল্যাব cholecystectomy in 5 to 6 চাইল্ড, দ্যাট মিনস আমার মতন এরকম আরো পিডিয়াট্রিক সার্জন আছে, তারা মাসে যদি আরো 5-6টা করে করে, সো ইউএসএ যে 10 pediatric surgeons are practicing in my area, তো 50 children are obviously affected. True. তো দিস ইজ নট, এই জিনিসটা আমরা কোনোদিন আগে ফাইন্ড আউট করতাম না, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে বাচ্চাদের মধ্যে হার্নিয়াটা খুবই কমন পেয়েছি। হার্নিয়াটা আগে অত হার্নিয়া হতো না। কেন হার্নিয়া হতো না, কেন এখন বাচ্চারা খুব, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ডেলিভারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 36 উইকস 37 উইকস। মানে আগে আমরা শুনতাম 10 মাস 10 দিন 10 মাসে ডেলিভারি হবে, 38 উইকসে ডেলিভারি হবে বা 40 উইকসে ডেলিভারি হবে, সেখানে আগেই ডেলিভারিটা হয়ে যাচ্ছে। কেন, মায়েদের সিমটমস, মায়েদের ধৈর্য বা মায়েদের যে পেন যেগুলো আছে সেগুলো তারা করতে পারছে না। তো এই যে প্রি ম্যাচুরিটিটা আছে, প্রি ম্যাচুরিটির জন্য প্রি ম্যাচুরিটি রিলেটেড অনেক ইস্যুস যেগুলো আছে, যেরকম হার্নিয়া, হাইড্রোসিল আর ভেরি কমন বাচ্চাদের মধ্যে। মানে একটা অঞ্চলে আপনি দেখবেন ডেলিভারি হওয়ার পরে, কালকে 2 দিন আগে আমাকে একটা বাচ্চা এসেছিল, খুব সুন্দর দেখতে বাচ্চা, একদম হেলদি বাচ্চা, এটা আমি বললাম এত হেলদি বাচ্চার, মেয়ে বাচ্চা, তার হার্নিয়া হয়ে গেল। তো আমি মাকে জিজ্ঞেস করলাম অ্যাজ ইউজুয়াল আমার যে কোশ্চেন্স গুলো থাকে, আপনার ডেলিভারিটা কবে হয়েছে, আমাকে বললো 36 উইকসে হয়েছে। তো অবভিয়াসলি দ্যাট ইজ দ্য অনলি কজ। তার বাবা মারাও কনসার্ন, হার্নিয়া কি হতে পারে। তো প্রি ম্যাচুরিটির জন্য আমাদের যে মাসেল এরিয়া, লাংসটা ব্যাপারটা বাড়ে, লাংস ডেভেলপ হয়ে যায়, কিন্তু এই যে মাসেল, মাংস টাংস এগুলো খুব উইক থাকে, সেটার জন্য হার্নিয়া হওয়ার চান্সেসটা বেড়ে যাচ্ছে। আমরা একদম শেষ দিকে হ্যাঁ, লাস্ট আরেকটা জিনিস বলবো যে এইসবের জন্য এখন যে মানে র্যান্ডমলি লোকেরা যে মানে, অলদো আমরা যে আইভিএফ করছি বা প্ল্যান্ড প্রেগনেন্সি করছি, ঠিক আছে, এই প্ল্যান্ড প্রেগনেন্সিতেও আমি যেটা লক্ষ্য করেছি ইন লাস্ট 10 ইয়ার্স, ঠিক আছে, আমরা অ্যানোমালি স্ক্যানটা করাই না। মানে শহরের দিকে অ্যানোমালি স্ক্যান হয় বা জেনেটিক টেস্ট গুলো হয়, যেটাতে আগের থেকে বলা যায় যে বাচ্চাদের এই জিনিসগুলো ক্ষতি হতে পারে। তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে না। তো ইদানিং আমি লাস্ট 10 ইয়ার্সে দেখেছি দ্য নাম্বার অফ কনজেনাইটাল অ্যানোমালিস, আগে যেরকম কনজেনাইটাল অ্যানোমালিস অতটা দেখা যেত না, কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারা 2.5 কেজি 3 কেজি একটু হেলদি বাচ্চা হতো। এখন ম্যাক্সিমাম বাচ্চারা 2 কেজি বা 2.5 কেজি হচ্ছে, বা অনেকরা হেলদি বাচ্চা হচ্ছে, কিন্তু কনজেনাইটাল অ্যানোমালিস অনেক বেড়ে গেছে। যেমন কিডনিতে জল জমা, ঠিক আছে, পেচ্ছাপের রাস্তায়, কিডনিতে, দুটো কিডনিতে জল জমে আছে, পেচ্ছাপের রাস্তায় ভ্যালভ হয়ে আছে, যে পেচ্ছাপের রাস্তা ভ্যালভ হয়ে আছে, কিডনিতে কারোর পায়খানার রাস্তা নেই, কারোর পেচ্ছাপের রাস্তাটা আছে কিন্তু পেচ্ছাপের রাস্তাটা নিচের দিকে খুলছে। তো দ্যাট ইজ নোন অ্যাজ হাইপোস্পিডিয়াস। তো এইসব কনজেনাইটাল অ্যানোমালিস যেগুলো আছে, যেগুলো আমরা অপারেশন করি ডেলি, তো লাস্ট 10 বছরে ইন মাই এক্সপিরিয়েন্স, মানে আমরা রেকর্ডস রেখেছি হসপিটাল, আমি যেহেতু এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, আমি রেকর্ডস থ্রু দিয়ে চেক করেছি, সেগুলো দ্য নাম্বার হ্যাজ ইনক্রিজড, নাম্বার অফ কনজেনাইটাল অ্যানোমালিস হ্যাজ ইনক্রিজড। আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে, খুব সহজ কথায় বলতে গেলে, বাবা মাকে একটু নিজের বাচ্চার প্রতি যত্নশীল হতে হবে আফটার ডেলিভারি, আর বিফোর ডেলিভারি একটুখানি যে ডাক্তারবাবুরই উনি পরামর্শে থাকবেন, ডাক্তারবাবু যেন যে গাইডেন্সটা দিচ্ছেন তার মধ্যে নিজের বুদ্ধি আলাগালেই মঙ্গল। একদম একদম আপনার একসাথে। আর সেকেন্ড হচ্ছে ডিউরিং প্রেগনেন্সিতে কেয়ার নেওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। কেয়ার মানে এটা না যে ঘরের মধ্যে বসে হচ্ছে খাওয়া দাওয়া করছি, you continue your own work but don't get exposed to যেরকম alcohol, smoking, আর environment as pollution তো we can't control, but don't take up anything that is given out, আমার বাইরে থেকে কিছু খেয়ে নিলাম। So you have to take care and constant থাকবে, তাহলে এই congenital anomalies গুলো কিছুটা প্রিভেন্ট করা যায়।
আমরা একদম শেষ জায়গায় চলে এসেছি ডাক্তারবাবু, শেষ এটা র্যাপিড ফায়ারের মতো, র্যাপিড ফায়ার ঠিক না, আহ, সহজ করে যারা কর্মজীবনে রয়েছে 5টা ডু আর 5টা ডোন্ট বাচ্চাদের ক্ষেত্রে। আচ্ছা, 5টা ডুজ হচ্ছে, প্রথম কথা হচ্ছে বাচ্চাদেরকে ন্যাচারালি ভাবে যেভাবে তারা গ্রোথ হতে চায় তাদেরকে গ্রো হতে দাও, ফার্স্ট থিং। ঠিক আছে, তাদেরকে কোনোদিন প্রেশারাইজ করবে না, ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে বাচ্চা গ্র্যাজুয়ালি যখন ছোট থেকে একটু বড় হচ্ছে তাদেরকে টিভি, মোবাইল, আদার টেকনিক্যাল জিনিস যেগুলো ডিজিটাল জিনিস থেকে সবসময় দূরে রাখা, সবসময় দূরে রাখা। ঠিক আছে, তাদেরকে সবসময় চেষ্টা করবে যে অন্য কোনো বাচ্চাদের মাঝখানে দিয়ে তারা খেলাধুলা করুক, তার যত খেলতে পারে খেলুক, তার যত খেলতে পারে খেলুক, তারা যত খেলবে তাদের মাইন্ডটা ফ্রি হবে, এই যে অটিজম ডিসঅর্ডার গুলো আছে সেগুলো কমবে, প্লাস তাদের এই যে ন্যাগিং অ্যাটিটিউডস, বিহেভিয়ারাল অ্যাটিটিউডস গুলো চেঞ্জ হবে। থার্ড, বাচ্চাদেরকে সবসময় একটা প্রপার বাবা মার ভালোবাসা, প্রপার গাইডেন্স টাইম দেওয়া উচিত, তাতে যেন তারা যখনই ইমিডিয়েটলি তাদের প্রবলেম হয়, যাকে পাবে সামনে তাকে যেন ইমিডিয়েটলি প্রবলেমটা অ্যালার্ট করে। ঠিক আছে, ফোর্থ হচ্ছে অবভিয়াসলি বাচ্চার হাইজিন মেনটেন করা, বাচ্চাকে রেগুলার চেক আপ করা, ইয়ার ভ্যাকসিনেশন দেওয়া। ঠিক আছে, রুটিনলি পিডিয়াট্রিশিয়ানের কাছে এসে চেক আপ করা, সর্দি কাশি জ্বর লাগলে সেগুলো চেক আপ করা। আর ফিফথ হচ্ছে যে কোনো জিনিস সার্জিক্যাল রিলেটেড প্রবলেম, অ্যাজ আই এম আ পিডিয়াট্রিক সার্জন, আমি এটা বলবো যে বাচ্চার পেচ্ছাপের রাস্তার থেকে নিয়ে হেড টু টো সবসময় বাচ্চাকে দেখবে। যদি পেচ্ছাপের কোনো প্রবলেম হয়, ইফ দ্য foreskin is not coming behind, you go to a pediatric surgeon, take an opinion। কেন আজকে যে ফোরস্কিনটা রিট্রাক্ট হচ্ছে না, এই ফোরস্কিনটা ফাইমোসিস করে একটা যে ডিসঅর্ডার আছে সেটার থেকে কিডনিও ফুলতে পারে বা কিডনি খারাপ হতে পারে। ঠিক আছে, বাচ্চা ইউরিনেট প্রপার করছে কিনা সেটা দেখতে হয়, বাচ্চার কোনো জায়গায় ফোলা টোলা আছে কিনা, ইমিডিয়েটলি পিডিয়াট্রিক সার্জনের কাছে যাবে। ঠিক আছে, আজকাল পিডিয়াট্রিক সার্জন এভরিওয়্যার অ্যাভেলেবল আছে, কোনো অসুবিধা নেই, টেক অ্যান ওপিনিয়ন। সব ক্ষেত্রে অপারেশন লাগে না, আমি বারবার বলছি। এটা সব ভয় কাজ করে disease-এ- বাচ্চাকে নিয়ে গেলে যদি হ্যাঁ করতে হয়। হ্যাঁ, বাচ্চাকে নিয়ে গেলেই সার্জনের কাছে পেটে ব্যথা হচ্ছে, সার্জন কেটে দেবে, অ্যাপেন্ডিক্স বার করতে হবে, ওই কনসেপ্টটা চলে গেছে। ইভেন আমরাও কিন্তু একটা মেডিকো লিগ্যাল জিনিসের পাবে আমরা যুক্ত। ঠিক আছে, আমি যাকে তাকে পেলেই আমি কেটে দিতে পারি না, কালকে আমি যাকে তাকে পেলে কেটে অপারেশন করে আমি তোকে দিয়ে দিই, ইফ ইউ মেক আ কমপ্লেন আগেন্স্ট মি দেন আই হ্যাভ টু স্ট্যান্ড মাই পয়েন্ট। ঠিক আছে, আমি যাকে তাকে, সো ইউ টেক অ্যান ওপিনিয়ন whether it is required or not required। ঠিক আছে, 5টা ডু পেলাম, 5টা ডোন্ট। 5টা ডোন্টস হচ্ছে অবভিয়াসলি নিজের বাচ্চাকে কোনোদিন প্যাম্পার করা উচিত না, যতই এক সিঙ্গেল চাইল্ড হোক, ডাবল চাইল্ড হোক, নেভার প্যাম্পার ইয়োর চাইল্ড, নেভার নেভার নেভার, ডোন্ট প্যাম্পার ইয়োর চাইল্ড। বাচ্চা এটা বলবে আমার আজকে এটা চাই, কালকে ওটা চাই, ডোন্ট প্যাম্পার ইয়োর চাইল্ড, ট্রাই টু গিভ দেম আ গুড টিচিং। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। সেকেন্ড হচ্ছে, ঠিক আছে, বাচ্চাকে তুমি একটা যখন ছোট বাচ্চা আছে তুমি মেসাজ করছো, তুমি তাকে ক্লিন রাখছো, বাট ডোন্ট ট্রাই টু ওভার ডু ইট। যেরকম যখন তখন হাত পুল করছি, যখন তখন পা পুল করছি, ডোন্ট ডু ইট। ঠিক আছে, বাচ্চা যখন তখন নিয়ে একজনকে, একটা ছোট বাচ্চাকে ম্যানেজ করার জন্য শুধু মা আর ম্যাক্সিমাম তার সাথে আয়া ইজ মোর দেন এনাফ, বা নিজের গ্র্যান্ডমাদার, ঘরের লোকেরা, 4টে লোকের কাছে গিয়ে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, যখন বাচ্চা গ্র্যাজুয়ালি বড় হবে তখন এটা করবে। ঠিক আছে, থার্ড হচ্ছে বাচ্চার ক্ষেত্রে যেটা আপনারা করবেন না সেটা হচ্ছে অবভিয়াসলি বাচ্চা যখন গ্র্যাজুয়ালি বড় হবে, সেটা তো আমি বলেই দিলাম, টিভি, মোবাইল এগুলোর থেকে তো দূর রাখবেই। ঠিক আছে, টিভি, মোবাইল এটা একটু দূর রাখবে। সেকেন্ড থিং, একটু অবজার্ভ করতে হয়, তাতে জন্য বাচ্চারা অনেক সময় যেগুলো বাইরে লোকেদের সাথে, যেরকম আমাদের আজকাল অনেক আছে চাইল্ড পিকার্স আছে, তাদের থেকে একটু দূরে রাখতে হয়, তাদের থেকে একটু সাবধানে রাখতে হয়। ঠিক আছে, এইগুলো জিনিসগুলো অ্যাভয়েড করবেন, তাদেরকে একটু গাইড করতে চেষ্টা করবেন, আর এটা অ্যাভয়েড করবেন যখনই ওই যে বাচ্চারা, আর প্রপার ডিসিপ্লিনটা শেখাতে চেষ্টা করবেন। সেকেন্ড হচ্ছে বাচ্চা যেটা বাচ্চার ক্ষেত্রে করা উচিত না, সেটা হচ্ছে বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে আপ টু দ্য এজ অফ অ্যাটলিস্ট 10 years, ডোন্ট বিট দেম। ঠিক আছে,
দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ডোন্ট বিট দে, ঠিক আছে? বিট মানে মার, তাদেরকে মারবে না। আপনার প্রচন্ড রাগ হবে যে বাচ্চা এরকম করছে, বাট ইউ ট্রাই টু কন্ট্রোল ইয়ার, ডোন্ট বিট দেম। ইউ মে স্কোল্ড দেম, বাট ডোন্ট বিট দেম, নেভার বিট দেম, বিকজ এই যে বিটিংটা আপনি করছেন, দ্যাট উইল কাম ব্যাক টু ইউ আগেন। আজকে না হোক আপনার বড় হয়ে আসবে, বিকজ the once you beat a person, that gives a psychological effect to that child. আমি এরকমই দেখেছি, একটা বাচ্চাকে একটা বাবা সবসময় জিনিস একটু ভুল করলে মারতো। those babies are, we are call them as battered babies. No, তাদেরকে মারবে না, বকবে। যদি না শুনে, there are many other ways. You try to side yourself, teach them a lesson, যে তুমি এটা করো, let them face the hardship, that is different thing. or তুমি যদি কোনো একটা সত্যিকারের সাইকোলজিক্যাল প্রবলেম দেখছো, যেরকম অটিজম দেখছো বা প্যারানয়েড সিমটমস দেখছো, you immediately come to first a pediatric medicine. There are child psychologists today, ঠিক আছে? ইভেন আমি যখন আমার নিজের ওই যে পেডিয়াট্রিক সার্জিক্যাল পেশেন্ট এরকম দেখি যে আমি একটা হার্নিয়া অপারেশন করছি, বাট বাচ্চা ইজ ভেরি অ্যাগ্রেসিভ, I know that post-operatively সে আমার কথা শুনবে না। So what I do? I first refer the child to a child psychologist. একটা চাইল্ড সাইকোলজি, সে কিছু টেস্ট কনফার্ম করে, তার আইকিউ টেস্ট করে, সে অ্যাসেস করে, তারপরে তাকে কিছু মেডিকেশনস দেয়। After the child is calming down, then তারপরে অপারেশন। That makes the operation also successful. That makes everything successful. থ্যাংক ইউ ডাক্তারবাবু, অনেকক্ষণ আপনার সঙ্গে কথা হলো, ভালো Thank you লাগলো। very much. কথা বলার পর্ব এভাবেই চলুক। আজকে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর হিংলাজ শাহ। পরবর্তী এপিসোড আমার Thank you. Thanks very much.